15তম নিবন্ধন পরীক্ষা 2018 পরীক্ষা অনুষ্ঠিত হয় 2019 সালে। সামাদ এন্টারপ্রাইজের রেওয়া মিল্লি নিম্নে দেওয়া আছে। রেওয়া মিলে অনিশ্চিত হিসাব ছিল ডেবিট পাশে 54,000 টাকা। তো আমরা সম্পত্তি পাশে লিখব। অনিশ্চিত হিসাব ক্রেডিট পাশে থাকলে আমরা দায় পাশে লিখব। সমন্বয় দেওয়া ছিল 6টি। এর ভিত্তিতে আমাদের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে নতুন পদ্ধতির। তো এই 6টি সমন্বয়ের সাথে রেওয়া মিলের যে লেনদেন সম্পর্কিত সেগুলো নাম্বারিং করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা ডান পাশে বিশদ আয় বিবরণী ঘর কেটে নিব, যেখানে বিবরণের ঘর একটা এবং টাকার ঘর 3টে থাকবে। প্রথমে শুরু হবে বিক্রয় দিয়ে। তো আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে 3 লক্ষ টাকা। তো এখানে বিক্রয়ের সাথে কোনো ফেরত নাই, তবে সমন্বয় দেওয়া ছিল যে 1 নাম্বার আমরা দাগিয়ে রেখেছি বিক্রয়ের সাথে এবং ক্রয়ের সাথে। আগুনে বিনষ্ট পণ্য হওয়ার পূর্বে 10,000 টাকা হওয়ার পূর্বে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন, অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট হওয়ার পূর্বেই সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছিল 58,000 টাকা। আর ঠিক এরপরেই আগুনে বিনষ্ট হয় 10,000 টাকা। তবে বিমা দাবি স্বীকৃতি, অর্থাৎ এই 10,000 টাকার যে আগুনে বিনষ্ট হয়েছে পণ্য, সেই 10,000 টাকার মধ্যে 8,000 টাকার বিমা দাবি স্বীকৃতি পাওয়া গিয়েছে, তবে যেটা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই বিক্রয়ের সাথে যেহেতু অন্তর্ভুক্ত আছে, এই জন্য আমরা বিক্রয় থেকে এই বিমা দাবি স্বীকৃতি টাকা বিয়োগ করে দেখাবো। আর যদি বিমা দাবি স্বীকৃতি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত না থাকতো, তাহলে সরাসরি আমরা চলতি সম্পত্তিতে নিয়ে আসতাম বিমা দাবি। তো এখানে আমরা শুধু বিক্রয় থেকে বিমা দাবি স্বীকৃতি টাকা বিয়োগ করে দেখাবো। 8,000 টাকা। তো আমাদের নিট বিক্রয় হয় 2,92,000 টাকা। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে দেখাতে হবে এই নিট বিক্রয় থেকে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি হবে পারমিক মজুত পণ্য। পারমিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা। মাঝখান বরাবর লিখব 30,000 টাকা। এরপরে আমরা নিট ক্রয় বের করব। নিট ক্রয় বের করার জন্য আমাদের মিলে ক্রয় দেওয়া ছিল 2,25,000 টাকা। এই 2,25,000 টাকার থেকে কোনো ফেরত নেই, তবে আগুনে বিনষ্ট পণ্য যেহেতু পণ্যের সাথে ক্রয়ের সম্পর্ক, এজন্য আমরা এই আগুনে বিনষ্ট পণ্যের টাকা বিয়োগ করে দেখাবো ক্রয় থেকে। তো নিট ক্রয় আমাদের হয় 2,15,000 টাকা। তো এরপর প্রত্যক্ষ পরিচালন ব্যয় আমরা নিয়ে আসবো। প্রত্যক্ষ পরিচালন ব্যয় এখানে 2টি দেওয়া ছিল, একটা হচ্ছে মজুরি খরচ আর একটা হচ্ছে শুল্ক। এছাড়া ডক চার্জ, জাহাজ ভাড়া এগুলো আসে। আমরা এক নজরে দেখে নিই। প্রত্যক্ষ খরচ পরিচালন ব্যয় যেগুলো, সেগুলো হচ্ছে মজুরি, ক্রয় বা আন্তঃপরিবহন, শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া। তো এখানে মজুরি ও শুল্ক এই 2টা প্রত্যক্ষ খরচ হিসেবে আমরা দেখাবো 8 কলামে, যেহেতু এর সাথে সমন্বয় নেই। তো আমাদের কৃত পণ্যের ব্যয়, অর্থাৎ এখানে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় এবং প্রত্যক্ষ পরিচালন ব্যয় যোগ করে কৃত পণ্যের ব্যয় হয়েছে 2,80,000 টাকা। তো এই কৃত পণ্যের ব্যয় বের হওয়ার পরে আমরা সমাপনী মজুত পণ্য নিয়ে আসব। সমাপনী মজুত পণ্য 58,000 টাকা। ইনার কলামে লিখব, যেহেতু আমাদের আগুনে বিনষ্ট পণ্যের টাকা বাদ দিতে হবে। তো আমাদের আগুন সমাপনী মজুত পণ্য হয় 48,000 টাকা। তো এই কৃত পণ্যের ব্যয় থেকে এই সমাপনী মজুত পণ্যের টাকা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাচ্ছি 2,32,000 টাকা। আর নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাচ্ছি 60,000 টাকা। এরপর পরোক্ষ পরিচালনায়। পরোক্ষ পরিচালনায় আসে 3টে এন্ট্রি সাধারণত: প্রাপ্ত ভাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা। এই 3টা কোনোটাই ছিল না। তবে পুরাতন কুরিং সঞ্চিতি আসবে যখন দেখা যাবে নতুন কুরিং সঞ্চিতি এবং
র্যামের যে কুরিন দেওয়া আছে এই তিনটা যোগ করেও যদি পুরাতন কুরিন সঞ্চিতির যোগের মোটের সমান না হয়, অর্থাৎ পুরাতন কুরিন সঞ্চিতির পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা পরোক্ষ পরিচালনায় পুরাতন কুরিন সঞ্চিতি নিয়ে আসব। এক্ষেত্রে পুরাতন কুরিন সঞ্চিতি এখানে বেশি ছিল, এই জন্য আমরা লিখছি কুরিন সঞ্চিতি 5,000 টাকা সরাসরি আমরা নিয়ে আসলাম। এরপর আনবো পরোক্ষ পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। তো আমাদের এখানে পরিচালন ব্যয় আমরা গোলাপি করে রেখেছি, যে এখানে আসবে এই কুরিন এবং কুরিনের সাথে যে নতুন কুরিন সঞ্চিতি আছে, সমন্বয় হচ্ছে 3 নম্বর সমন্বয় দেওয়া আছে। কুরিন সঞ্চিতি 1200 টাকায় হ্রাস করতে হবে, অর্থাৎ নতুন কুরিন সঞ্চিতি 1200 টাকা হবে, 1200 টাকা নতুন কুরিন সঞ্চিতি 1200 টাকা। আর যে কুরিন এছাড়াও আছে বেতন খরচ, ভাড়া, এরপর কলকবজার অবচয়গুলো আসবে, অফিস সরঞ্জামের অবচয় আসবে, ভ্রমণ খরচ আসবে। তো এগুলো আমরা এক এক করে অন্তর্ভুক্ত করে নিই। প্রথমে আসবে বেতন, নিয়ে নিই। বেতন খরচ 14,000 টাকা ইনার কলামে লিখবো, যেহেতু এর সাথে 2 নম্বর সমন্বয় আছে। 2 নম্বর সমন্বয়ে কি দেওয়া আছে একটু দেখি। মাসিক বেতন প্রদানের হার 1,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা হলে বছরে বেতনের খরচ হবে 12,000 টাকা, কিন্তু এখানে দেওয়া আছে 14,000 টাকা, অর্থাৎ 2,000 টাকা বেশি দেওয়া আছে, অর্থাৎ সেটা আমরা অগ্রিম হিসেবে দেখব। অগ্রিম হিসেবে তাহলে আমাদের অগ্রিম বেতন মানে অগ্রিম খরচ। অগ্রিম খরচ আমরা চলতি সম্পত্তিতে আবার নিয়ে যাব, এই অগ্রিম বেতন টাকা চলতি সম্পত্তিতে চলে যাবে। এরপরে আমরা এক এক করে আনছি কুরিন। কুরিন অর্থাৎ রেয়ামিলে কুরিন দেওয়া আছে এখানে 1,000 টাকা, সেটা নিয়ে আসছি। কুরিন 1,000 টাকা ইনার কলামে লিখলাম এবং এর সাথে নতুন কুরিন সঞ্চিতির টাকা যোগ হবে 1200 টাকা। যেহেতু বলেছে 1200 টাকায় হ্রাস করতে হবে, অর্থাৎ নতুন কুরিন সঞ্চিতি যাতে হয় 1200 টাকা, অর্থাৎ এখানে কিন্তু বলেই নেই যে 1200 টাকা হ্রাস করতে হবে, বলেছে 1200 টাকায়, অর্থাৎ নতুন কুরিন সঞ্চিতি যাতে 1200 টাকাই হয়। তাহলে নতুন কুরিন সঞ্চিতি 1200 টাকা। তো আমাদের এই দুইটা যোগ করলে পাচ্ছি 2200 টাকা, আর বেতনের টাকা যদি বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 12,000 টাকা। আর এই নতুন কুরিন সঞ্চিতি আবার প্রাপ্য হিসাব, যেহেতু এখানে দানাদার নেই, এখানে দানাদার বলতে প্রাপ্য হিসাব বোঝাচ্ছে, এটা আমরা চলতি সম্পত্তিতে প্রাপ্য হিসাব থেকে এই 1200 টাকা বিয়োগ করে দেখাবো। এরপরে আছে হচ্ছে ভাড়া। ভাড়া 75% আছে, অর্থাৎ 25% বকেয়া রয়েছে। তাহলে ভাড়া লিখে ফেলি। ভাড়া হচ্ছে 18,000 টাকা। তো এইটার যেহেতু বকেয়া রয়েছে, কিভাবে বুঝেছি, যেহেতু 100% নেই, আছে 75%, সেক্ষেত্রে আমরা 100%ই খরচ দেখাতে হবে। তা আমরা এই 18,000 টাকাকে যদি 75 দিয়ে ভাগ করি তাহলে 1% পাবো, আর যেহেতু আমাদের 25% বকেয়া আছে, এই জন্য 25 দিয়ে গুণ করে দিলাম। আবার বলছি, আর এই টোটাল যে 18,000 টাকা, 75% সমান সমান 18,000 টাকা দেওয়া ছিল, এই জন্য আমরা 18,000কে 75 দিয়ে ভাগ করে 1% পাচ্ছি 450 টাকা বা কিছু, ওইটাকে আমরা 25 দিয়ে ভাগ করলে হয় 6,000 টাকা। তো বকেয়া ভাড়া এই 6,000 টাকা, এটা যোগ হয়ে যাবে। আর বকেয়া যেহেতু খরচ, এটা চলতি দায়ে চলে যাবে, আর্থিক বিশদায়ী আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়িত্বে চলে যাবে। আমরা এই টাকাটা বিয়োগ করে দিব 18,000 টাকা থেকে, যোগ করে দিব, যেহেতু বকেয়া এই জন্য যোগ করে দিব, আর বকেয়া খরচ যেহেতু দায় চলতি দায় এই জন্য আমরা যোগ করে দিব। এরপর ভাড়ার পরে আসবে কলকবজার অবচয় নিয়ে আসবো, অফিস সরঞ্জাম। এর উপরে আছে পৌর কর ও যোগাযোগ, এগুলো নিয়ে আসি। পৌর কর, যোগাযোগ, পৌর কর 2500,
যোগাযোগ 15,000 এগুলোর সাথে সমন্বয় নেই, আমরা সরাসরি নিয়ে আসতে পারি। তো আমরা এখন অবচয়ের টাকা নিয়ে আসবো। অবচয় হচ্ছে কল কবজা এবং অফিস সরঞ্জামের অবচয়। কল কবজা অফিস সরঞ্জামাদি। তো আমরা দেখি কল কবজা এখানে দেওয়া আছে 1,50,000 টাকার। তো এইটা কল কবজার অবচয় এখানে 5 নম্বরে আছে, স্থায়ী সম্পত্তির অবচয় ধরতে হবে 10% আকারে। আবার এই কল কবজার সাথে 4 নম্বর সমন্বয় আছে। 4 নম্বর সময় বলছে যে 1/10/2018 কল কবজার ধারে ক্রয় করা হয়েছিল কিন্তু হিসাবভুক্ত করা হয়নি 5,000 টাকা। অর্থাৎ বাকি যে কল কবজা ক্রয় করা হয়েছিল 5,000 টাকার, যেটা এই নতুন কল কবজার সাথে 1,50,000 টাকার সাথে এই 5,000 টাকা যুক্ত হবে বা যোগ হবে স্থায়ী সম্পত্তি হিসেবে। তবে আমরা যখন অবচয় বের করবো তখন 1,50,000 টাকার উপর সম্পূর্ণ অবচয় ধরতে হবে 10% অবচয় অর্থাৎ 15,000 টাকা, এবং বাকি যে 5,000 টাকার অবচয় সেটা আমরা ধরবো লাস্ট 3 মাসের, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অবচয় ধরবো। তো আমরা দেখিনি আগে কীভাবে 3 মাসের অবচয় ধরা যায়। তার আমরা 5,000 টাকার যদি 10% করি তাহলে হয় 500 টাকা। 500 টাকা দিয়ে 12 দিয়ে ভাগ করলে হয় 1 মাসে টাকা পাচ্ছি। আর যেহেতু 3 মাসের অবচয় দরকার, আমরা 3 মাসের অবচয় 3 দিয়ে গুণ করে দিলে পাচ্ছি। আর এটার সাথে পূর্ণ 1,50,000 টাকার 10% হয় 15,000 টাকা। তাহলে আমাদের টোটাল কল কবজার অবচয় আসে 15,125 টাকা। তো আমাদের কল কবজার অবচয় আসছে 15,125 টাকা। এরপরে হচ্ছে অফিস সরঞ্জামাদি 1/7/2018 ক্রয়কৃত 2,000 টাকার কম্পিউটার সহ 6,000 টাকা, অর্থাৎ অফিস সরঞ্জামাদি টোটাল 6,000 টাকা, এর ভিতর 2,000 টাকার হচ্ছে কম্পিউটার যা বছরের মাঝামাঝিতে ক্রয় করা হয়েছে। অর্থাৎ যে 6,000-এর থেকে 2,000 বাদ দিলে যে 4,000 টাকা হয়, সেই 4,000 টাকার সম্পূর্ণ 10% অবচয় ধরলে আমরা পাচ্ছি 400 টাকা। তো 400 টাকা এবং এই যে 2,000 টাকার এই সম্পূর্ণ 10% ধরতে পারবো না, আমাকে 10% সম্পূর্ণ বছর না ধরে আমাকে ধরতে হবে অর্ধেক বছরে। তাহলে 2,000 টাকা 10% করলে হয় 200 টাকা। আর যেহেতু বছরের অর্ধেক অর্থাৎ 100 টাকা এই কম্পিউটারের অপচয় আসে, আর বাকি 4,000 টাকার 10% করলে হয় 400 টাকা। তাই টোটাল আমাদের অপচয় হয় 500 টাকা। তাহলে অফিস সরঞ্জামাদির উপর অপচয় হয় 500 টাকা। আবার বলছি 6,000 টাকার ভিতরে 2,000 টাকার অফিসের কম্পিউটার সরঞ্জাম ক্রয় করা হয়েছে, এই জন্য আমরা 2,000 টাকা বাদ দিলে পাচ্ছি 6,000 থেকে 2,000 বাদ দিলে পাচ্ছি 4,000 টাকা। এই 4,000 টাকা সম্পূর্ণ অবচয় ধরতে হবে 10% অবচয় ধরলে হয় 400 টাকা। 400 টাকা মনে রাখতে হবে। আর বাকি এই যে 2,000 টাকা বিয়োগ দিয়েছে, এই 2,000 টাকার 10% অবচয় ধরলে হয় 200 টাকা। তবে আমরা 200 টাকা তো পুরো বছরের, আর অর্ধেক বছরের হবে 100 টাকা। তাহলে 100 টাকা আর এই 4,000 টাকার 400 টাকা, 100 আর 400 500 টাকা হচ্ছে অফিস সরঞ্জামাদি। এই টোটাল অবচয় হচ্ছে আমাদের 15,625 টাকা। তো আমাদের এখানে এন্ট্রি ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা এন্ট্রি আমরা অন্তর্ভুক্ত করেছি। 1 2 3 4 5 6 আর 2টা এন্ট্রি বাকি আছে। তো এই ছিল আমাদের পরোক্ষ পরিচালন ব্যয়। আমরা আবার একটু রিপিট করি। কুড়িন এনেছি, এরপর বেতন এনেছি, ভাড়া আনা হয়েছে, এরপর কলকবজা এবং অফিস সরঞ্জাম আনা হয়েছে, ভ্রমণ খরচ আনা হয়নি, ভ্রমণ খরচ বাকি রয়ে গেছে, ভ্রমণ খরচ 17,000 টাকা পরোক্ষ পরিচালন ব্যয়। তো এই টোটাল আমাদের মোট পরিচালন ব্যয় হয়েছে 88,325 টাকা। তো এর সাথে
তো প্রথমে যে মোট মুনাফা এর সাথে আমরা পরোক্ষ পরিচালন আয় যোগ করে নিয়েছি, তাহলে 65,000 টাকা। 65,000 থেকে মোট পরিচালন ব্যয় যেটা বেশি টাকা, এই জন্য আমাদের বিয়োগ দেখাচ্ছে যে পরিচালন আয় না হয়ে পরিচালন ব্যয় ক্ষতি হয়েছে, পরিচালন ক্ষতিটা লাভ না হয়ে পরিচালন লাভ না হয়ে পরিচালন ক্ষতি হয়েছে 23,325 টাকা। এরপর আমরা আনবো অপরিচালন আয়। অপরিচালন আয় কোনগুলো আমরা এক নজরে দেখিনি। বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত ভাড়া, উপভাড়া, লভ্যাংশ আয়, সম্পদ বিক্রয়জনিত মুনাফা, বিবিধ আয়। তো আমরা অপরিচালন আয় সবুজ দাগ দিয়ে চিহ্নিত করেছি। অপরিচালন আয় এখানে দুইটা এন্ট্রি দেওয়া আছে, একটা হচ্ছে উপভাড়া আয় আর একটা হচ্ছে শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামির সাথে সমন্বয় আছে। শিক্ষানবিশ সালামি 3 বছরের জন্য 6,000 টাকা, অর্থাৎ আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছরে খরচ দেখাতে হবে 2,000 টাকা করে। আর অর্থাৎ 2,000 টাকা এই বছর খরচ দেখাবো, বাকি 4,000 টাকা অগ্রিম শিক্ষানবিশ সালামি চলতি দায়ে চলে যাবে। তাহলে আমরা অপরিচালনায় প্রথমে শিক্ষানবিশ সালামি নিয়ে আসি। শিক্ষানবিশ সালামি 6,000 টাকা আমরা এন্ট্রিভুক্ত করলাম। যেহেতু 3 বছরের অগ্রিম দেওয়া আছে, অগ্রিম আমরা অগ্রিমই লিখি। অগ্রিম শিক্ষানবিশ সালামি 4,000 টাকা, যেহেতু 2,000 টাকা প্রতি বছরের হিসাব করতে হবে। আমরা 6,000কে 3 দিয়ে ভাগ করলে 2,000 টাকা পাই, সেটা প্রতি বছরের খরচ বা হিসাব দেখাতে হবে, অপরিচালন আয় হিসেবে দেখাতে হবে। আর অগ্রিম শিক্ষানবিশ সালামি চলতি দায়ে 4,000 টাকা চলে যাবে। এরপরে হচ্ছে উপভাড়া 5,000 টাকা, উপভাড়া আয় 5,000 টাকা। তাহলে টোটাল অপরিচালন আয় হচ্ছে 7,000 টাকা। এবার আমরা অপরিচালন ব্যয় কি কি সেগুলো একটু দেখে নিই এক নজরে। ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, শিক্ষানবিশ ভাতা, আগুনে বিনষ্ট পণ্য। তো এখানে আমরা পাবো একটা ঋণের সুদ পাবো, মূলধনের সুদও পাবো, শিক্ষানবিশ ভাতা আছে এবং আগুনে বিনষ্ট পণ্য, যেখান থেকে আমাদের বীমা দাবি স্বীকৃতির টাকা বিয়োগ করে দেখাতে হবে। তো প্রথমে আমরা একটু দেখছি যে বন্ধকি ঋণ যেটা আছে সেটা ঋণের সুদ আসবে, যেহেতু আমরা আগেই পড়েছি ঋণের সুদ, তাহলে বকেয়া ঋণের সুদ 1 লক্ষ টাকা 10% করলে হয় 10,000 টাকা। আর এখানে তারিখটা খেয়াল করতে হবে যে আমরা অঙ্ক করছি 2018 সালের অঙ্ক। তো এখানে 2015 সাল, অর্থাৎ বিগত বছরের যদি কোনো সাল দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে আর অর্ধেক বছর হিসাব করতে হবে না, আমাকে সম্পূর্ণ বছরের টাকা আনতে হবে। এখানে যদি 2018 সাল লেখা থাকতো সেক্ষেত্রে আমরা অর্ধেক বছরের বকেয়া ঋণের সুদ আনতাম। তো এখন বকেয়া ঋণের সুদ সম্পূর্ণ 10%, 1 লক্ষ টাকার 10,000 টাকা আসবে বকেয়া ঋণের সুদ। দশ হাজার। এরপর আমাদের আছে শিক্ষানবিশ ভাতা আছে এখানে, শিক্ষানবিশ ভাতা 3,500 টাকা। এরপর আমাদের আছে মূলধনী সুদ আছে এখানে, আমরা একটু দেখি মূলধনের কত দেওয়া আছে, 2,50,000 টাকা। তো এর সাথে সমন্বয় দেওয়া আছে 6 নম্বর সমন্বয়। আমরা একটু দেখি মালিক কারবারের 1/7/2018, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন নিয়েছে 50,000 টাকা, যা হিসাবভুক্ত করা হয়নি। মূলধনের উপর 5% সুদ ধরতে হবে, অর্থাৎ আমাদের এই মূলধনের সুদ এখানে আসবে, অপরিচালন ব্যয় আসবে। আমরা একটু আগেই দেখেছি যে মূলধনের সুদ এখানে আসবে। তো আমরা একটু দেখি মূলধন সুদ লিখে ফেলি। সুদ, মূলধনী সুদ আমাদের 5% ধরতে হবে। তো আমাদের যে রেওয়া মিলে যে মূলধন দেওয়া আছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা, এটার 5% করলে আমরা পাচ্ছি 12,500 টাকা। তো এই 12,500 টাকা হচ্ছে মেইন মূলধনের সুদ, 12,500। আর অবশিষ্ট যে এই 50,000 টাকা আমরা অতিরিক্ত মূলধন নিয়ে নিচ্ছি, এটার 5% করলে পাচ্ছি 2,500 টাকা। তো 2,500 টাকা এটা হচ্ছে 1 বছরের
অতিরিক্ত মূলধনের সুদ, বাট আমরা যেহেতু বছরের মাঝামাঝি সময় এনেছি, এই জন্য আমাকে ভাগ 2 দিয়ে দেখাতে হবে। তাহলে আমরা পাচ্ছি অতিরিক্ত মূলধন সুদ 1250 টাকা। আর টোটাল এই যে এই আগের যে মূলধনের সুদ, সেটা হচ্ছে 12,500 টাকা। তো এই টোটাল মূলধন সুদ আসে 13,750 টাকা। 13,750 টাকা। এটা আবার ওই মালিকানা সত্ত্বে মূলধনের সাথে মূলধনের সুদের টাকা যোগ করে দিতে হবে। এরপর আরও আসবে, আমরা ঋণের সুদে নিচ্ছি, মূলধনের সুদে নিচ্ছি, এরপর শিক্ষানবিশ ভাতা নিচ্ছি, আর আগুনে বিনষ্ট পণ্যের টাকা বাকি আছে, আমরা আগুনে বিনষ্ট পণ্যের টাকা নিয়ে আসি। তো আমরা আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 10,000 টাকা, আগুনে বিনষ্ট হয়েছে। আগুনে বিনষ্ট আগুনে বিনষ্ট হয়েছে 10,000 টাকা। এটা আমরা ইনার কলামে লিখব। আর যেহেতু বিমা দাবি স্বীকৃত আছে 8,000 টাকা, তাহলে বিমা দাবি স্বীকৃতি 8,000 টাকা আছে। তাহলে আমাদের আগুনে বিনষ্ট পণ্যের আসলে টোটাল নিট আগুনে বিনষ্ট হয়েছে 2,000 টাকা। আর বিমা দাবি স্বীকৃতি, এটা যেহেতু বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত ছিল, এই জন্য আমরা বিক্রয় থেকে বিয়োগ করে দেখিয়েছি। যদি বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা চলতি সম্পত্তি হিসেবে দেখাতাম। তো এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ করে নিট ক্ষতি আসে, নিট লাভ না এসে নিট ক্ষতি এসেছে 45,575 টাকা। এরপর আমাদের মালিকানার সত্ত্ব আনতে হবে। মালিকানার সত্ত্বে প্রথমে আসে মূলধন হিসাব। মূলধন দেওয়া আছে 2,50,000 টাকা। 2,50,000 টাকার সাথে আমরা অতিরিক্ত মূলধনের টাকা যোগ করব। অতিরিক্ত মূলধনের টাকা যোগ করে দিব। অতিরিক্ত মূলধন আনা হয়েছে বছরের মাঝামাঝি সময়ে 50,000 টাকা। এরপরে মূলধনী সুদ রয়েছে, যেটা আমরা অপরিচালন ব্যয়ে নিয়ে এসেছিলাম 13,750 টাকা, সে টাকা আমরা যোগ করে দিব। 13,750 টাকা। এরপর আমাদের রয়েছে উত্তোলনের টাকা। এটা উত্তোলন অবশ্যই বিয়োগ হবে। উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা। উত্তোলন টাকা বিয়োগ করে দেখাতে হবে। তো আমরা এখানে এই তিনোটা যোগ করে দিব এবং উত্তোলন এবং নিট ক্ষতির টাকা বিয়োগ করে দেখাবো। তাহলে আমাদের টোটাল মালিকানা সত্ত্ব আসে 2,58,175। এই মালিকানা সত্ত্ব দীর্ঘমেয়াদী দায় হিসেবে দেখাতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে। তো আমাদের দ্বিতীয় পার্টটি শেষ হলো মালিকানা সত্ত্ব, এবং প্রথম যে পার্ট নিট ক্ষতি বের হয়েছে, এখানে নিট লাভ না বের হয়ে নিট ক্ষতি বের হচ্ছে বিষয় বিবরণীতে। আর নিট ক্ষতিটা আবার আমরা নিট এখানে চলে এসেছে মালিকানা সত্ত্বতে বের করার ক্ষেত্রে। এরপর আমরা আর্থিক অবস্থার বিবরণী শুরু করব। প্রথমে আমরা সম্পত্তি সমূহ মিলাবো, এরপর আমরা দায় ও মালিকানা সত্ত্বগুলো মিলাবার চেষ্টা করব। প্রথমে আমরা স্থায়ী সম্পত্তি নিয়ে এসেছি। স্থায়ী সম্পত্তি প্রথমে কলকবজা আছে। তো কলকবজা দেওয়া আছে 1,50,000 টাকা। আমরা এটা ইনার কলামে লিখবো, যেহেতু এটার সাথে সমন্বয় আছে। 1,50,000 টাকা। তারপরে হচ্ছে নতুন কলকবজা ক্রয়। অথবা বাকিতে ক্রয় বলতে পারি, নতুন কলকবজা ক্রয়। নতুন ক্রয়, নতুন কলকবজা ক্রয় করা হয়েছিল 5,000 টাকার। তো আমাদের কলকবজার এখন হয় 1,55,000 টাকা। আর এখান থেকে আমরা অবচয়ের টাকা বাদ দিয়ে দিব। অবচয়ের টাকা বিয়োগ করে দেখব। আমাদের কলকবজা অবচয় আমরা আগেই করেছি। পরোক্ষ পরিচালন ব্যয় কলকবজার অবচয় হচ্ছে
15,125 টাকা, 15,125 টাকা আমরা বিয়োগ করে দেখালে আমাদের নিট যেই কল কবজা পাচ্ছি সেটা হচ্ছে 1,39,875 টাকা। এরপর আমরা অফিস সরঞ্জাম এইটা নিয়ে আসবো। অফিস সরঞ্জামাদি দেওয়া আছে 6,000 টাকা। অফিস সরঞ্জামাদি দেওয়া আছে 6,000, আমরা ইনার কলামে লিখব এবং অবচয় টাকা বিয়োগ করে দেখাবো। অবচয় আমরা অফিস সরঞ্জামাদির অবচয় পেয়েছি 500 টাকা। তো আমাদের অফিস সরঞ্জামাদি নিট হচ্ছে 5,500 টাকা। তো আমাদের স্থায়ী সম্পত্তি, মোট স্থায়ী সম্পত্তি হচ্ছে 1,35,375, এই দুইটা যোগ করে পাচ্ছি। এরপর আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই অঙ্কে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ ছিল না, কোনো বিনিয়োগ থাকলে এখানে নিয়ে আসতাম, বা যে কোনো দায় যদি ডেবিট পাশে থাকতো সেটা আমরা বিনিয়োগ হিসাবে লিখতাম। এরপর আমাদের চলতি সম্পত্তি আনতে হবে। চলতি সম্পত্তি প্রথমে আসবে হচ্ছে নগদ তহবিল ব্যাংক জমা। আমরা একটু দেখি নগদ তহবিল ব্যাংক জমা আছে কিনা। নগদ তহবিল দেওয়া আছে এবং এটার সাথে সমন্বয় আছে। নগদ তহবিল দেওয়া আছে 50,000 টাকা। যেহেতু অতিরিক্ত মূলধন ব্যবসার মাঝামাঝি সময়, বছরের মাঝামাঝি সময় নিয়ে আসা হয়েছিল, তো এই অতিরিক্ত মূলধনের টাকাও যেহেতু এটা নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, এই জন্য অতিরিক্ত মূলধনের যেই টাকা সেটাও যোগ করে দেখাতে হবে। তো আমাদের টোটাল নগদ তহবিল টাকা দাঁড়ায় হচ্ছে 1 লক্ষ টাকা। এরপর হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত যদি থাকে, ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 10,000 টাকা। ব্যাংক জমার উদ্বৃত্ত লিখতে হবে চলতি সম্পত্তি হিসেবে 10,000 টাকা। এরপর চলতি সম্পত্তিতে আসবে সমাপনী মজুত পণ্য বা অগ্রিম খরচ যদি থাকে সেটা আসবে। তা আমরা এখানে দেখি সমন্বয়ে কি কি আছে। এটা বকেয়া ছিল, এটা দায়ে চলে যাবে। 2 নম্বর অগ্রিম, এটা আমরা একটু দেখি। সমাপনী মজুত পণ্য আগে নিয়ে আসি। সমাপনী মজুত পণ্য ছিল 58,000 টাকা এবং এর থেকে আগুন বিনষ্ট পণ্য 10,000 টাকা বাদ দিলে হয় 48,000 টাকা। এটা দেখিয়ে দিই চলতি সম্পত্তিতে আমরা কপি করে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা পূর্বেই সমাপনী মজুত পণ্য ও আগুন বিনষ্ট পণ্যের টাকা নিয়ে এসেছি। তো আমাদের সমাপনী মজুত পণ্য দাঁড়ায় 48,000 টাকা। এরপর সমন্বয় থেকে দেখা যাক মাসিক বেতন প্রদান করা হয়েছে 1,000 টাকা করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অগ্রিম বেতন দেওয়া হয়েছিল 2,000 টাকা। অগ্রিম খরচ এটা একটা চলতি সম্পদ হিসেবে আসবে, তাহলে অগ্রিম বেতন 2,000 টাকা চলতি সম্পদ হিসেবে লিখব। এরপর কুঋণ সঞ্চিতি 1,200 টাকা। হ্যাঁ, এখানে প্রাপ্য হিসাব যেটা আছে, প্রাপ্য হিসাব আমাদের প্রাপ্য হিসাব থেকে কুঋণ সঞ্চিতির টাকা বিয়োগ করে দেখাবো। প্রাপ্য হিসাব দেওয়া আছে 30,000 টাকা, সেটা চলতি সম্পত্তিতে আসবে 30,000 টাকা। এর থেকে নতুন কুঋণ সঞ্চিতির টাকা বিয়োগ হয়ে যাবে। তো আমাদের নতুন কুঋণ সঞ্চিতি ছিল 1,200 টাকা। 1,200 টাকা নতুন কুঋণ সঞ্চিতি বিয়োগ হয়ে যাবে। তো আমাদের প্রাপ্য হিসাব হয় 28,800 টাকা। এরপর কলকবজা ধারে ক্রয় করা হয়েছে, এটা আমরা কলকবজার সাথে যোগ করেছি এবং যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে এই জন্য আমরা ক্রয়জনিত দায় হিসেবে চলতি দায় এই 5,000 টাকা লিখব পরবর্তীতে। এরপর স্থায়ী সম্পত্তির অবচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আবার এক নজরে দেখি কি কি বাকি রয়েছে। ব্যাট চলতি হিসাব, ব্যাট চলতি হিসাবও আমাদের চলতি সম্পত্তিতে আসবে। ব্যাট চলতি হিসাব 20,000 টাকা, এটা চলতি সম্পত্তিতে আসবে। তো
তো আমাদের মোট চলতি সম্পত্তি আসে 2,08,800 টাকা, আর এই মোট স্থায়ী সম্পত্তি ও মোট চলতি সম্পত্তি যোগ করে আমরা পাচ্ছি মোট সম্পত্তি পাচ্ছি 3,54,175 টাকা পাচ্ছি। এরপর যেহেতু আরেকটা ছিল যে অনিশ্চিত হিসাব, যেটা ডেবিট পাশে কম ছিল, এই জন্য আমরা অনিশ্চিত হিসাব নিয়ে আসবো সবার শেষে, সম্পত্তি শেষে নিয়ে আসবো অনিশ্চিত হিসাব। তো অনিশ্চিত হিসাব দেওয়া আছে 54,000 টাকা। তো টোটাল আমাদের মোট সম্পত্তি আসে অনিশ্চিত হিসাব সহকারে 4,08,175 টাকা। এটা আবার দায়ও, মোট দায় ও মালিকানা সত্ত্বর টাকায় মিলে যাবে। যদি না মিলে তাহলে অঙ্ক হবে না। তো আমাদের দীর্ঘমেয়াদী দায় যেটা প্রথমে আসবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অঙ্কটা আমরা আগেই অন্তর্ভুক্ত করেছি। মালিকানা সত্ত্ব 2,58,000 টাকা, এটা আমরা অন্তর্ভুক্ত করে নিই। 2,58,175 টাকা মালিকানা সত্ত্ব। এরপরে দীর্ঘমেয়াদী দায় ছিল হচ্ছে এই 10% বন্ধকি ঋণ 1 লক্ষ টাকা। আর টোটাল তাহলে মোট দায় আসে 3,58,175। আর এই বন্ধকি ঋণের বকেয়া সুদ আছে, সেটা আমরা চলতি দায় নিয়ে আসবো। বকেয়া ঋণের সুদ 10,000 টাকা। এরপর প্রথম থেকে দেখি, আমাদের প্রদেয় হিসাব আসবে। প্রদেয় হিসাব হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব 25,000 টাকা, চলতি দায় চলে আসবে। এরপর বকেয়া ভাড়া, যেটা বকেয়া ভাড়া ছিল কত, বকেয়া ভাড়া 6,000 টাকা, সেটা চলতি দায় আসবে। বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলো চলতি দায় হিসেবে আসে। এরপর শিক্ষানবিশ সালামি চলতি দায় আসবে, অগ্রিম শিক্ষানবিশ সালামি। অগ্রিম শিক্ষানবিশ সালামি আসবে, শিক্ষানবিশ সালামি 4,000 টাকা। 2,000 টাকা চলতি বছরে, আর বাকি 4,000 টাকা চলতি দায় হিসেবে দেখাতে হবে অগ্রিম শিক্ষানবিশ সালামি। যে টাকাটা বিয়োগ করে দেখানো হয়েছে সেই টাকাটা চলে আসবে, এই শিক্ষানবিশ সালামি 4,000 টাকা চলে আসবে চলতি দায়। এরপর কল কবজার সাথে যে 5,000 টাকার কল কবজা ক্রয় করা হয়েছে, এই কল কবজা যেহেতু ধারে ক্রয়, তাহলে কোনো সম্পত্তি যদি বাকিতে ক্রয় করা হয়, তাহলে কল কবজা ক্রয়জনিত দায় আমরা চলতি দায় নিয়ে আসতে পারি 5,000 টাকা। তাহলে ক্রয়জনিত দায়, দায় 5,000 টাকা। ইচ্ছা করলে এটা আমরা প্রদেয় হিসাবের সাথে যোগ করতে পারতাম, যেহেতু এটা বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, এটা আমরা প্রদেয় হিসাবের সাথে যোগ করে দেখাতে পারতাম। তো আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে মোট যে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় যোগ করে 4,08,175, যেটা মোট সম্পত্তির সাথে মিলে যাচ্ছে। তো এই ছিল আজকের অঙ্ক।